আচ্ছা, বাংলাদেশ আন্তর্জাতিক কখনো সাধারণ জ্ঞান না, এটা একটা অসাধারণ জ্ঞান। কেননা বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, এইটা আমাকে মানসিকতায় বড় করে। আমি শুধু রকি পর্বতমালা আমেরিকায় শুধু এইটা চিন্তা করি না, আমি চিন্তা করি রকি পর্বতমালা আমেরিকায় যে জায়গা আছে এই জায়গা থাকার কারণে ওরা জিওগ্রাফিক্যালি কোনো অ্যাডভান্টেজ পাচ্ছে কিনা, এবং এই অঞ্চল ওদের ভূরাজনীতিকে কি টাইপের প্রভাব ফেলতেছে। একটা পর্বতমালা ভূরাজনীতিতে খুবই ইম্পর্টেন্ট, যে কারণে একটা পর্বতমালার জায়গা ব্যাকআপ দেওয়ার জন্য চীন একসময় মহাপ্রাচীর বানাইছিল। ওই জায়গায় যদি একটা পর্বত থাকতো, চীন মহাপ্রাচীর বানাইতো না। পৃথিবীতে আর একটা মহাপ্রাচীর হইতো ইন্ডিয়া এবং চায়নার মাঝখানে, সেটা কিন্তু পৃথিবীতে নাই, কেননা ওইখানে একটা পর্বতমালা আছে, হিমালয় পর্বতমালা। সো আমি রকি পর্বতমালা আমেরিকাতে আসছে, এইটার সাথে আমি এই ইনফরমেশনগুলো রিলেট করতে পারি কিনা, এইটার জন্য সাধারণ জ্ঞান না, এটা জ্ঞান। সো বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, এইটাকে যদি আমি সাধারণ জ্ঞান বলি তাহলে আমি এটাকে ছোট করে ফেলতেছি, কেননা এই নলেজগুলা আমাকে মেন্টালি বড় করবে, এই বড় করাটা আমাকে রিটেনে গিয়ে হিট করবে। ঠিক আছে, এটা যেন কোনো কারণে মুখস্থ না হয়ে যায়। আমি বাংলাদেশের কৃষি নিয়ে পড়ার সময়ও আমি এই জিনিসটা জানবো যে বাংলাদেশে পাট সবচেয়ে বেশি উৎপাদন হয় ফরিদপুর অঞ্চলে। এইটা পড়ার পরেই আমার বুঝতে হবে আচ্ছা পাট কেমন জায়গায় হয়, পাট কিভাবে প্রসেস হয়। আচ্ছা পাট তো কাটার পরে এটা পানিতে জাগ দিতে হয়, জাগ দেওয়ার পরে এটা পচে যায়, পচে যাওয়ার পরে তখন আঁশটা ছাড়ানো হয়, দেন আঁশটা এটা করতে হয়। এবং এটাও পড়তে হবে, আমার জানিয়ে নিতে হবে যে তাহলে ফরিদপুর অঞ্চলে এরকম নিচু জমি আছে, যে জমিতে এরকম পানি হয়ে যায় এবং আশপাশে পানির ব্যবস্থা আছে, খাল বিল আছে। এবং এটা কিন্তু পুকুরে জাগ দেওয়া যায় না, কেননা একটা মাছ চালা পুকুরে যদি আমি পাট জাগ দিই তাহলে মাছ সব মরে যাবে। সো মানুষ পুকুরে জাগ দেয় না, তো জাগ দেওয়ার জন্য এরকম বিল টিল আছে। তার মানে এই অঞ্চলে বিল টিল আছে এবং বিলেই এই জিনিসটা চাষ হয়, পাটটার চাষ হয়। এবং আরও বুঝতে হবে যেহেতু পাট এই অঞ্চলে অ্যাভেলেবেল আছে, তার মানে এই অঞ্চলে প্রচুর পাট কলও আছে। এই জিনিসটাকে এইভাবে করে আমাকে পড়ালেখাটা করতে হবে। পাট ফরিদপুর অঞ্চলে উৎপাদন হয়, এই জন্যই আমি এটা বললাম। আমি বললাম যে ঠিক আছে কয়লা, তাহলে জয়পুরহাট ওই অঞ্চলে, দিনাজপুর এই অঞ্চলে কয়লা আছে, এটার সাথে আমি রিলেট করে ফেলবো। আচ্ছা বড়পুকুরিয়াতে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, এটা কয়লা দিয়ে তৈরি হয়, তাহলে এই অঞ্চল থেকে যে কয়লা উৎপাদন করা হয় সেই কয়লাগুলা দিয়েই এটা চলে। এটা তো আমার বই রিডিং পড়ার দরকার নাই। সো দ্যাটস ওয়াই আমাকে অ্যাক্টিভলি পড়ালেখা করতে হবে, অ্যাক্টিভ পার্টিসিপেট করতে হবে। আমি যদি সাধারণ জ্ঞান মানে মুখস্থ, সাধারণ জ্ঞান মানে কেমন, বারাক ওবামার বাবার নাম কি, এটা সাধারণ জ্ঞান। ঠিক আছে, এটা সাধারণ জ্ঞান, এটা মুখস্থ, এইটা আমাকে ভ্যালু অ্যাড করায় না। আমার অ্যামাজনের যে মালিক তার নাম আমি জানি না, কিন্তু আমি বিভিন্ন সময় পত্রপত্রিকায় তার ছবি দেখি, তাকে দেখলেই কিন্তু আমি চিনি সে অ্যামাজনের মালিক। দ্যাটস এনাফ। তার নাম কি এবং সে ওয়ার্ল্ডের একসময় টপ ধনী ছিল, এখন টপ র্যাঙ্কিং ধনী সে সবসময় থাকে, এতটুকু জানলেই চলবে। আমার যদি এখন তার ওয়াইফের নাম মুখস্থ করতে হয় তাহলে এটা হবে সাধারণ জ্ঞান। ঠিক আছে, সো বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে কখনো সাধারণ জ্ঞান না। বিসিএস এর জন্য আমরা যেটা পড়ি এটা আমাদেরকে মেন্টালি বড় করে। ঠিক আছে, যখন আমি একটা চুক্তি পড়বো, সেই চুক্তিটা ওয়ার্ল্ডে কি ভূমিকা পালন করছিল, আচ্ছা এত সালে চুক্তিটা হয়েছে। একটা চুক্তি তো এমনি হয় না, একটা চুক্তি কখনোই এমনি হয় না। যেমন আমরা যদি বলি কিয়োটো প্রোটোকল হয়েছে, আচ্ছা কিয়োটো প্রোটোকল হইল ওজোন স্তর নিয়ে, ঠিক আছে, তাই মানে এই টাইমে ওজোন স্তর নিয়ে ওই টাইমে কেন এত কথা শুরু হইল, ওজোন স্তর ওই টাইমে ডিস্টার্ব দিচ্ছিল তাই। আমরা পেটে ব্যথা হওয়ার আগে আমরা ডাক্তারের কাছে যাই না, যা বলি না যে আমার পেটে ব্যথা ভবিষ্যতে হইলে যেন না হয় আমারে দেখেন, আমার পেটে ব্যথা হইলে আমি ডাক্তারের কাছে যাই। সো ওই টাইমের কেন এই চুক্তিটা হইলো, এটা আমার তাহলে এটা একটা প্রেডিকশন করে নিতে হবে, বা প্রয়োজনে একটু গুগল থেকে দেখে নিতে হবে। কিছু কিছু জিনিস আছে যেটা এইভাবে জানলেই আনসার দেওয়া যায়, যে আমি ওই কোশ্চেনটা জানি না, বাট যে কোশ্চেন আসছে রিলিভেন্ট আনসার জানি, সেই রিলিভেন্ট আনসার আমাকে বলে যে এটার উত্তর এইটা। এইটাও কিন্তু এক প্রকারের আন্দাজে দেওয়া, বাট ওই আন্দাজটার লেভেল কিন্তু আলাদা। যেমন আসছিল হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং কোথায় হয়, প্রত্যেক বছরের যে মিটিং, এটা কিন্তু সুইজারল্যান্ডের একটা গ্রামে হয়। এই গ্রামটার নাম হচ্ছে ডানভাস, এটা কিন্তু গ্রাম, এটা কোনো শহর না। এবং ওয়ার্ল্ডের যত বড় বড় মানুষ, শুধু রাষ্ট্রপ্রধানরা না, ওয়ার্ল্ডের বড় বড় অর্গানাইজেশনের প্রধান, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, এরকম বড় বড় লোকজন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই প্রোগ্রামে আসে। বছরে এই প্রোগ্রামটার জন্য ওই গ্রামটা হয়ে যায় ওয়ার্ল্ডের রাজধানী, একটা গ্রাম জাস্ট।
এইটা নিয়ে আমি কোনো একটা সময় একটা নিউজ দেখলাম, নাস ডেইলির একটা নিউজ, যে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা মিটিংটা হয় এরকম জায়গায়, বাট ডানবাস এই নাম কিন্তু মনে নাই। কিন্তু আমি যখন এই ইনফরমেশনটা জানি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং হয় একটা গ্রামে, এই ইনফরমেশনটা আমি জানি, গ্রামটার নাম আমি জানি না, তখন আমি দেখলাম 1 নম্বর অপশন লন্ডন, 2 নম্বর অপশন প্যারিস, 3 নম্বর অপশন রোম, 4 নম্বর অপশন ডানবাস। তখন আমি ডানবাসে চলে যাব, কেননা এই কয়টায় যদি প্রোগ্রাম হইতো তাহলে এটা নিয়ে নিউজ আমি কোনোদিন পড়তাম না। ঠিক আছে, এইটা কিন্তু অন্য লেভেলের থিঙ্কিং, এইটাও কিন্তু আন্দাজে দেওয়া। বাট এই আন্দাজ আর মোবিডিক উপন্যাস কি একটা জলপরীর নাকি একটা তিমির, এই আন্দাজ আলাদা আন্দাজ কিন্তু। যদিও আমি 50-50 চান্স, বাট ওই 50-50 চান্স আর এইটা 0% চান্স কিন্তু এক না। কেননা আমি ডানবাস নামটা আমার মনেই নাই, আমি কোশ্চেন পরে এই নামটা আমার মাথায় আসলো, এবং ওই টাইমেও যে ডানবাস ডানবাস বলছিল নাচ ডেইলিতে, সে ডানবাস আমার নাম আমি খেয়ালই করি নাই। আমার একটাই খেয়াল, জিনিসটা গ্রাম। এই জন্য আমি যে এইটাও আমি বিভিন্ন সময় মানুষের সাথে কথা বলার জন্য বা ছেলেপেলেদের সাথে কথা বলার জন্য আমি বলি, যখন মানুষটা আমি মোটিভেট করি, আমি বলি যে আজকে আমি আপনাকে কি বলতেছি এর কোনো কথাই আপনার মনে থাকবে না, বাট আজকে আপনি কি ফিল করতেছেন এই ফিলটা আপনার মনে থাকবে। সো দ্যাটস ওয়াই ইমোশনকে কন্ট্রোল করে এবং থিঙ্কিংকে অন্যভাবে দেখে দেন পড়ালেখাটা করতে হবে। ঠিক আছে, দেন পড়ালেখাটা করতে হবে। আর এখন থেকে মাত্র টাইম আছে হচ্ছে 1 মাস। 1 মাস টাইম আমি মনে করি বিসিএস এর পিলির প্রিপারেশন নেওয়ার জন্যই 1 মাস টাইম এনাফ আমি মনে করি। এবং আমি আগে কোনো কিছু পড়িই নাই, তারপরেও আমি যেভাবে বলতেছি যে আমি এভরি 3 দিনে 200 মার্কের একটা পরীক্ষা দিব, এই পরীক্ষার রেজাল্ট আমাকে বলবে আগামী 3 দিন আমি কোন সাবজেক্টটা শেষ করব। 3 দিন পরে আমি পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার পর আবার 200 মার্কের পরীক্ষা দিব, এবং এই সাবজেক্টে আমি কত মার্ক পাইলাম এটাকে আমি ফোকাস করব, এবং আমি দেখব যে আমার উন্নতি হয়েছে কিনা। এবং তাহলে আমি আরও একটা জিনিস ক্যালকুলেশন করব, এই সাবজেক্টে আসলে আমি যে ওভারভিউ দিলাম বা পড়লাম, আমার এই সাবজেক্টে অবস্থানটা কতটুকু, এটা আমি জাস্টিফাই করে ফেলবো। ওই দিনের মার্ক দেখে আমি আবার ডিসিশন নিব আগামী 3 দিন আমি কোন সাবজেক্টটা পড়ব। দেন আমি আবার সেম কাজ এইভাবে রিপিট করব। যদি ছোট সাবজেক্ট হয় আমি 2টা সাবজেক্ট নিয়ে ফেলবো, যেমন আমি বিজ্ঞানের সাথে নৈতিকতা মূল্যবোধ নিয়ে ফেলবো। আমি যেমন ম্যাথ একটু দ্রুত শেষ হয়ে যাইতো, আমি ম্যাথ মানসিক দক্ষতার সাথে আরেকটা সাবজেক্ট নিয়ে ফেলতাম, এটা আমি 3 দিনে শেষ করে ফেলতাম। আবার যেদিন আমি বাংলাদেশ নিতাম সেদিন আমি 3 দিন বাংলাদেশে নিয়ে নিতাম, এবং বাংলা যখন নিতাম আমি বাংলাই নিতাম। বড় সাবজেক্ট ছোট সাবজেক্ট আলাদা আলাদা, এইভাবে বাদ বাকি এই 30 দিন চলতে হবে। এবং কখনো কোনো কিছুতে নেগেটিভ হওয়া যাবে না। নেগেটিভ বলতে আমি একটা পরীক্ষা দিলাম আমি পাশ করলাম না, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আজকের পরীক্ষায় পাশ করাটা আমার জন্য ইম্পর্টেন্ট না। আজকের পরীক্ষায় পাশ করলে আমি একটু হ্যাপি ফিল করতাম, এবং এই হ্যাপি ফিল করার কারণে আমার পরের 2 দিনের পড়ালেখা একটু ডাউন হয়ে যেত। মানুষ হ্যাপি ফিল করলে তার পড়ালেখা কম হয়, কিন্তু মানুষ একটু স্যাড ফিল করলে তার পড়ালেখা আরও ভালো হয়। আমি এটা বিশ্বাস করি, আমার এটা হয়। তো আমি যদি আজকের পরীক্ষায় ফেল করি, দেন আমার একটা অন্য রকমের একটা বুস্ট কাজ করবে, যে আমি ফেল করছি, আমার এই 3 দিন পড়ালেখা করে আমি এই পরীক্ষাটা দিয়ে ফেলবো। সো আবার 3 দিন ওই রকম পড়ালেখা করে আমি আবার 200 মার্কের একটা পরীক্ষা দিয়ে ফেলবো, আমি আবার ফেল করব। সো আমি আবার আমার ভুলগুলো পাবো। একবার যে ভুল করে সে আর কোনোদিন ওই ভুল করে না, যদি সে অ্যাক্টিভলি তার ভুলের দিকে দেখে, নজর দেয়। আমি প্রত্যেক দিন পরীক্ষা দিয়েই তো আমার শেষ না, শুধু রেজাল্ট দেখা তো শেষ না। কোনটা ভুল করলাম, কেন ভুল করলাম, কোন অ্যাঙ্গেলে এটাকে উত্তর করছিলাম, আমি কেন এটা ভুল হইল, এই এভরিথিং তো আমাকে দেখতে হবে। এবং এই এভরিথিং যখন আমি দেখব তখন আমার রেজাল্ট হবে অন্যরকম, ফাইনাল রেজাল্ট হবে অন্যরকম। সো মানুষের স্যাড ফিল করার দরকার আছে। আবার এমনও বোকা মানুষ আছে যে স্যাড ফিল করার সাথে সাথেই সে চিন্তা করে আমার দিয়ে তো হবে না, আমি তো ভুল রাস্তায় আসছি। সো আমার লাইনের তো বিসিএস না। ইভেন আমার ছোট ভাই যে কায়ুম, ওই দিন আমার কাছে বলতেছিল যে সে নিজে নিজে বলতেছে, ভাই আমি তো হতাশ হয়ে গেছি, ছেড়ে দিব। এটা এর মানে কি? এর মানে স্যাড ফিল হচ্ছে, সে পরীক্ষা দিচ্ছে, স্যাড ফিল হচ্ছে, এবং স্যাড ফিল হওয়ার পরে সে মনে করতেছে আমি ভুল জায়গায় চলে আসছি, নিজেকে মিসক্যালকুলেশন করে ফেলতেছে। তো এইটা তো এই জিনিস না। আর এতটুকু ইমোশনকে কন্ট্রোল না করলে তো রাষ্ট্র পরিচালনা করা যাবে না। রাষ্ট্র ব্যবস্থা তো অনেক কঠিন জিনিস। রাষ্ট্র ব্যবস্থা এটা তো আমাকে পরিচালনা করতে হবে কিছুদিন পর। রাষ্ট্র ব্যবস্থার আমি একজন কাণ্ডারি হব। সো আমাকে তো বড় মেন্টালিটির মানুষ হইতে হবে। বড় মেন্টালিটিরা তো স্যাড ফিল করার পরে ছেড়ে দেয় না, সে থাকে। এবং যে কারণে স্যাড ফিল হয়েছে
সেই কারণকে সে মিটিগেট করে। আমরা আদর্শ মানুষের ক্যাটাগরিতে আমরা যতটুকু এখানে যে কয়জন আমাকে এখন শুনতেছি, আমরা এই যে 8-9 জন, এরা আমরা এতটুকু বুদ্ধি বুঝি না, এতটুকু আমরা জানি না, আমরা সবাই এটা জানি। সো কারো একটা জিনিস করতে 2 দিন লাগতে পারে, সেটা আমার 4 দিন লাগবে। কিন্তু কারো সেই 2 দিনে সে যদি 16 ঘন্টা করে কাজ করে, তাহলে আমাকেও 16 ঘন্টা করে কাজ করতে হবে, অ্যাক্টিভ পড়ালেখা করতে হবে। আমার মনে থাকে না, আমি বলছি না, মনে না থাকলে তো সমস্যা নাই, আমার মনে রাখার কাজ করতে হবে। ব্রেনের যে এক্সারসাইজটা আমি বলছি, যে আমি একটা জিনিস পড়ে ফেললাম আমি 1 পেজ, দেন আমি এসে শুয়ে শুয়ে এটা চিন্তা করব, শুয়ে আমি চিন্তা করে আমি কিছু জিনিস মনে করতে পারবো না, আমি জোর করে মনে করব, তারপরেও আমি ভুলে মনে করতে পারবো না, আবার জোর করব। যেটা আমি একবারে জোর দিয়েও মনে করতে পারতেছি না, তখন আমি যাই টেবিলে যাই, বইতে জাস্ট ওই ইনফরমেশনটা দেখে আমি আবার এসে শুয়ে পড়বো, পেজের অন্য জায়গায় নজর দিব না, আমি আবার শুয়ে পড়বো, আবার চিন্তা করবো এইভাবে, এবং একটা সময় আমার মাথা ব্যথা হয়ে যাবে। এটা কিন্তু ব্রেনের, আমি মনে করি আমি এটা করতাম, আমি মনে করি এটা ব্রেনের একটা ব্যায়াম, আর ব্যায়াম করলে শরীর ব্যথা হবে। সো মাথার ব্যায়াম করতেছি, মাথা ব্যথা হবে। সো মাথা ব্যথা হইল মানে আমি ঠিক লাইনে আছি, কয়েকদিন পরে আর হবে না। এরপরে আমি যখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে ওঠার পরে ওই টপিক নিয়ে আমি চিন্তা করতে, আচ্ছা এই ইনফরমেশন পড়ছিলাম, সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসেই আগে চিন্তা, একবারেই মনে করতে পারতেছি না, সেইটা আমি আবার যা বইতে ওইটা দেখে এসে বসবো। এরকম কয়েকদিন করলেই তো টোটাল জিনিস আর ভুলে যাওয়ার কথা না। এবং একটা টপিক শেখার পরে নতুন একটা জিনিস আমি জানলাম, যেমন আমি একটা ইনফরমেশন বলতে পারি যে আমি বিসিএস পিলি পড়তে গিয়ে আমি জানলাম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995, আমার একটু ভুল হতে পারে ইনফরমেশন, 1995 পরিবেশ সংরক্ষণ আইন, সেই আইনের একটা আছে, আমরা যে বাসাবাড়ির ময়লা ফেলি, পচনশীল এবং অপচনশীল ময়লা, যেমন আমরা কিচেনে সবজি যেটা করি এটা পচনশীল, পচে যাবে, কিন্তু আমরা যদি একটা পলিথিন বা একটা প্লাস্টিক ফেলি এটা কিন্তু পচবে না। এই পচনশীল এবং অপচনশীল ময়লা আমি যদি একত্র করে ফেলি, তাহলে আমার জরিমানা আছে বোধহয় 2000 টাকা, ঠিক আছে, 2000 টাকা জরিমানা, এবং আমি দ্বিতীয়বার করলে আমার জরিমানা ডাবল হবে। তো এই রকম একটা আইন আছে, এটা আমি জানতাম না। সো আমি এটা জানার পরে আমি কিন্তু আমার সাথে যারা বিসিএস নিয়ে কথাবার্তা বলতো সবাইকে আমি এই জিনিসটা, আইনের কথাটা বলছি, আমরা যে এটা ফেলি এরকম একটা আইন আছে, সো আমরা এটা ভুল করি, এই ভুলটা আমাদের করা ঠিক না, ঠিক আছে, আমি তাদেরকে এই জিনিসটা বললাম। এর মানে কি? এর মানে আমি ইনলাইটেন্ড হচ্ছি, দিনকে দিন ইনলাইটেন্ড হচ্ছে, আমার কথাবার্তায় ওই জিনিসটা প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। এটা কেন হচ্ছে? এটা তো আমার পরীক্ষায় কোশ্চেন দেখে মনে পড়ে না, আমার এটা ডাইরেক্ট মনে পড়ে, বিকজ আমি ব্রেনের এক্সারসাইজটা করছি। এইভাবে মনে রাখার করতে হবে। এবং পরীক্ষায় যে মাস্ট, এবং অনলাইনেই পরীক্ষা, ঠিক আছে। আমি পরীক্ষার ব্যাপারে আমি অফলাইনে যা পরীক্ষা দিতে আমি বলবো না, তবে একটা কাজ করা যেতে পারে, এটা একটা ভালো কাজ, আমি এই কাজটা এক সময় করতাম, যে আমি একটা মডেল টেস্ট নিয়ে আসলাম, ভালো মডেল টেস্ট, যে মডেল টেস্টে, এবং আমি যে ডাইজেস্ট পড়ছি একই মডেল টেস্ট হইলে আরও ভালো হয়, যদিও কোশ্চেন ম্যাচ করে না, একবারে ডাইজেস্ট থেকে হুবহু আসে না। এবং একটা ওএমআর প্রিন্ট করে নিয়ে আসতে হবে, 200 মার্কের ওএমআর প্রিন্ট করে নিয়ে আসতে হবে, এরকম 20 পেজ প্রিন্ট করে নিয়ে আসলাম। ওই ওএমআরে আমি পরীক্ষা দিব, নিজে কোশ্চেন থেকে ওএমআরে পরীক্ষা দিব। এটা আমি বাসায় করব, কেননা আমার এই টাইমটা খুব ইম্পর্ট্যান্ট এখন। সো আমি একটা কোচিংয়ে বা কোথাও যাব, যে এখানে যাব, যাতায়াতের একটা টাইম আছে, আবার রেজাল্টের একটা বিষয় আছে, সো আমি কত পাইছি এটা নিয়ে টেনশন থাকবো, এটা তো দরকার নাই। আমি এখন পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার পরে আমি আমার আনসার থেকে আমি জিনিসটা আমি চেক করে ফেলবো, চেক করে মার্ক ক্যালকুলেট করব, কোনটায় কয়টা ভুল করলাম দেখলাম, কেন ভুল করলাম, সঠিক উত্তরগুলো দেখে নিলাম, আমার যাতায়াতের টাইমেই ঘটনাটা শেষ, ক্লোজ। এবং আমি ডিসিশন নিলাম আমাকে কি পড়তে হবে। সো অনলাইন পরীক্ষার পাশাপাশি এই কিছু প্র্যাকটিস করা যেতে পারে, কেননা প্রিলিতে ওএমআর দাগানো কিন্তু একটা অন্যরকম বিষয়, আলাদা ওএমআর থাকে, আর বড় পেজের অনেকগুলো পেজের কোশ্চেন। সো ওএমআর দাগাইতে যেমন আমি 44তম বিসিএসের প্রিলি দাগানোর সময় আমি এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এটা কত তারিখে বলছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইটা আমি ভুল করছি। এইটা কেউ ভুল করে? এইটা আমি ভুল করছি কেননা আমার এইটা যে উত্তর হবে এটা আমি আগের নাম্বারে দাগায় ফেলছি ওএমআরে, কেননা আগের কোশ্চেনটা যে আমি স্কিপ করছিলাম সেটা আমার মনে নাই, আমি আগে ওইটা দাগাইছি, এর পরেরটাতে দাগায় ফেলছি, বাট এটা কিন্তু আমার ভুল। সো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। সো ওএমআরের একটা প্র্যাকটিস করা যেতে পারে এই টাইমটাতে। আর হচ্ছে লিটারেচার নিয়ে আমি বলবো যে আমরা যেভাবে এই কয়েকদিন পড়ালেখা করছিলাম, তাতে আমাদের সবারই লিটারেচারের অবস্থা ভালো হওয়ার কথা, এবং লিটারেচার অবশ্যই পরীক্ষার দিন হেল্প করবে।
এবং লিটারেচারের কোশ্চেন পারলে যে আনন্দ লাগবে, অন্য কোনো কোশ্চেন পারলে এত আনন্দ লাগবে না। সো ওই আনন্দ কিন্তু পরের কোশ্চেনগুলোতে হেল্প করবে। সো লিটারেচার নিয়ে আমি যে পারিয়ে গেছি বা লিটারেচার আমি ভালো পারি, এইরকম কোনো থিঙ্কিং যেন না আসে, এইরকম কোনো থিঙ্কিং যেন না আসে, ঠিক আছে? লিটারেচার আমি পড়ব শুধুমাত্র আমি এটাই ভালো পারি এবং আরও ভালো পারার জন্য। এবং লিটারেচার নিয়ে গল্প থামানো যাবে না। এই যে আমি যে আমার ফ্রেন্ডদের সাথে বা যারা পড়ালেখা করে আমার একই টাইপের, আমরা গল্প করার সময় যে আমি লিটারেচার নিয়ে 2-4টা কথা বলি, যে চোখের বালি উপন্যাসের একটা কথা বলে ফেললাম, কি যেন বানান নিয়ে কথা বলতেছিল আমার কলিগরা, তখন আমি ওইখানে যে জাস্ট আমি যা প্রথম একটা সেন্টেন্সে উচ্চারণ করলাম, বিদেশি শব্দের বানানের 5টা নিয়ম বলে দিব নাকি আমি, তারা সবাই একবারে হাসতে হাসতে বলতেছে যে ভাইয়ের কাছে তো পুরো একবারে সলিড নিয়ম কানুন আছে, বিসিএস এ পড়ছে ভাই। এইরকম হয় কি লিটারেচার বা এই টাইপের জিনিস নিয়ে কিন্তু এরকম হয় যে কেউ একটা কথা বলতেছে, তার মধ্যে আমি যা একটা কথা বলে দিচ্ছি। এটা যদি কেউ করি তাহলে এটা চলমান রাখতে হবে, ঠিক আছে? এটা একটা, আমি বলবো এটা একটা ভালো হ্যাবিট, এটা অবশ্যই অবশ্যই একটা ভালো হ্যাবিট। এমন হতে পারে যে 10 জনের কাছে বলছে, 2 জন বলে ফেললো এই বিসিএস এর জ্ঞান ঝাড়তেছে, বাট তাকেও আমি এই জ্ঞানটা দিয়ে ইনলাইটেন্ড করছি, এটা মাথায় রাখতে হবে। সো ইমিডিয়েট কে ভালো বললো খারাপ বললো এটা বিষয় না।